বিএনপির এই রেজিম কেমন করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে একটা জিনিস বুঝতে হবে। বাংলাদেশে এখন ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না, নাইও। ক্ষমতার একটা স্থায়ী কাঠামো তৈরি হয়েছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির সমর্থন নিয়ে। যেই দল এই দুইটার উপর ভর করিয়া ক্ষমতা আসে তার ভবিষ্যৎ আগেই লেখা হইয়া যায়। তার মানে হইতেছে বিএনপি সরকার দুর্বল হইয়া জন্ম নিছে, কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো এখন রাজনৈতিক দলের হাতে নাই। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির হাতে সেই ক্ষমতা। বিএনপি রেজিম যেভাবে ক্ষমতা এসছে ঠিক 2008 সালে হাসিনা এভাবে ক্ষমতা এসেছিল। আর এই ক্ষমতা আসার সাথে সাথে নিজের শাসনে বিএনপি এমন এক অভাবনীয় ভয়ঙ্কর সর্বনাশ নিজে থেকে দাওয়াত করে নিয়ে আসিছে যে সরকার যত সিটি পাক না কেন 12 ফেব্রুয়ারি থেকে একটা অতি দুর্বল ভঙ্গুর সরকারের জন্ম দিছে। আর তাদের ভবিষ্যৎ সেদিনই লেখা হয়ে গেছে। আমি আগের এপিসোডে বলছি বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, শান্তিপূর্ণভাবে। ইতিহাসে নাই। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 শাসন একটা পাতানো নির্বাচন তারপরে পদত্যাগের মধ্য দিয়া খালেদা জিয়া সরকারের, আবার 2002 সালের শাসন 111 দিয়া। এবারেও আমি দেখি না যে বিএনপির ট্রানজিশনটা পিসফুল হবে। যাই হোক, আমি ইরান ইসরায়েল যুদ্ধের কথা বলতেছি না, এটার চাপ বিএনপি রেজিমকে তো নিতেই হবে। তার চাইতে গভীর দুইটা সংকটকে সাথে নিয়ে বিএনপি সরকার যাত্রা শুরু করছে। যেই সংকট তারা কাটাইতে পারবে না, বরং গভীর হবে যতদিন যাবে। আমি আজকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দেব কিভাবে আওয়ামী লীগের 2008 সালের ক্ষমতা আসা আর বিএনপির 2026-এর ক্ষমতায় আসা একই ধরনের ঘটনা। আর এর মধ্যেই লুকায় আছে বিএনপি সরকারের পরিণতি কি হবে। আসেন সে অঙ্কের হিসাবটা বুঝে দেখি, যা কেউ কখনো আপনাদেরকে দেখায় নাই। তবে এটা ঠিক একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের মতো পরিণতি হবে আমি সেটা বলতেছি না, কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা টিকায় রাখছিল 16 বছর, সেই কাজগুলো বিএনপি করতে পারবে না। কিন্তু কি কি করতে পারে সেটা আমরা পরে দেখব। আসেন আগে আমরা দেখি 2008 সাল আর 2026 সালে এই দুইটা নির্বাচন কেন একই রকম। 2008 সালে হাসিনা সরকার একটা খুবই বিশেষ ধরনের সরকার ছিল, যেই কারণে যেই দিন সে ক্ষমতা আসছে সেই দিনই তার পতনের ঘন্টা বাজছে। কেন জানেন? কারণ 111-এর সরকার হয়েছিল সেই সরকার যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। আর এই কাজের উকিল বাপ ছিল আমেরিকা। ইন্ডিয়ার আমেরিকা হাসিনাকে ক্ষমতায় বসাইলো কেমনে? বসাইলো বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়া। ইন্ডিয়ার আমেরিকার এই আন্ডারস্ট্যান্ডিং এ হাসিনাকে ক্ষমতায় বসানো হইলো। মাঠে কাজ করলো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ইন্ডিয়ার আমেরিকায় আইসা তো আর নির্বাচন করে দেওয়া যায়নি, নির্বাচন করছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। এরাই হাসিনাকে ক্ষমতায় বসাইলো। মানে তার আমলা, প্রশাসন, পুলিশ, আর্মি এরা। এর ফলে কি হইলো? হাসিনা ক্ষমতা আসলো, কিন্তু ক্ষমতায় বসানোর চাবিকাঠি নিয়ে নিল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হয়ে উঠলো বাংলাদেশের হর্তাকর্তা বিধাতা। একদিকে জুডিশিয়ারি আর একদিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। মজাই মজা, আর কি দরকার? এরাই আসলে ক্ষমতা, এরাই আসলে পাওয়ার। যেই রাজনৈতিক দল এদের কর্তৃত্ব অব্যাহতভাবে চালাইতে দিবে তাদের এরা ক্ষমতায় আনবে। এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর জুডিশিয়ারি একসাথে হয়ে ওঠে ডিপ স্টেট। সহজ বাংলায় বললে ক্ষমতার স্থায়ী কাঠামো। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী কাঠামো থাকে ক্ষমতার। আপনি কইতে পারেন যে ডিপ স্টেট কি অন্য দেশে থাকে না? হ্যাঁ থাকে। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী ক্ষমতার কাঠামো থাকে, কিন্তু পার্থক্য হইল কোথাও এই ডিপ স্টেট নীতিতে প্রভাব ফেলে, কোথাও এটা রাজনীতির উপরে আধিপত্য করে। আর বাঙ্গুল্যান্ডে এই ডিপ স্টেট, জনগণ, রাজনৈতিক দল এইগুলার চাইতে শক্তিশালী হয়ে উঠছে। তাতে সমস্যা কি? বাঙ্গুল্যান্ডের এই ডিপ স্টেটের সমস্যাটা একটু বুঝে দেখি, তাহলে বুঝতে পারবেন বিএনপির এই শাসনামল, বিএনপির এই রেজিমটা কেন দুর্বল। আধুনিক রাষ্ট্রতত্ত্বে বলে যে সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, প্রশাসন এটা থাকবে রাজনীতি নিরপেক্ষ। তারা রাষ্ট্রের স্থায়ী প্রতিষ্ঠান। যে সরকারি ক্ষমতা আসুক না কেন তারা আইন এবং সংবিধান অনুযায়ী সরকারের নীতি বাস্তবায়ন করবে। দার্শনিক ম্যাক্স ভেবারের মতে আধুনিক রাষ্ট্রের আমলাতন্ত্র হওয়া উচিত পেশাদার, নীতিভিত্তিক এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ। তাইলে রাজনৈতিক দল আর ব্যুরোক্রেসির মধ্যে সম্পর্ক কি? একটা নির্বাচিত রাজনৈতিক দল নির্বাচনে জিতে ক্ষমতায় আসে একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে, তখন তারা নীতি নির্ধারণ করবে, পলিসি মেকিং করবে। আর প্রশাসন এবং সামরিক কাঠামো করবে পলিসি ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। তার মানে রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবে আর সরকারি আমলা প্রশাসন এটা বাস্তবায়ন করবে। কিন্তু বাঙ্গুল্যান্ডে আমলাতন্ত্র নিজেই শক্তিশালী হয়ে সরকারকে প্রভাবিত করে। বিএনপি যে এত গণতন্ত্র গণতন্ত্র করে চিল্লাইতেছে, গণতন্ত্র মানে তো ভোট না। একটা স্বাস্থ্যকর গণতন্ত্রে
ব্যুরোক্রেসি আর রাজনৈতিক দলের সম্পর্কটা এমন হওয়া উচিত যে রাজনীতি নীতি নির্ধারণ করবে, ব্যুরোক্রেসি আইন অনুযায়ী বাস্তবায়ন করবে, সামরিক বাহিনী বেসামরিক সরকারের অধীনে থাকবে। তার মানে নিরপেক্ষ আমলাতন্ত্র আর নির্বাচিত নেতার রাজনৈতিক দিক নির্দেশনা, এই দুয়ে মিলে সরকার। নিরপেক্ষ মানে কিন্তু স্বাধীন ক্ষমতা না। ব্যুরোক্রেসি সরকারের নীতি বাস্তবায়ন করবে কিন্তু দলীয় রাজনীতির অংশ হবে না, নিজের রাজনীতি চালাবে না। বাংলাদেশের ব্যুরোক্রেসি দলীয় রাজনীতির অংশ হয়ে ওঠে, নিজের রাজনীতি চালায়, নিজের রাজনৈতিক দলগুলোকে চালায়, এবং বাঙ্গুল্যান্ডে এরা নিজেরাই আসল রাজনৈতিক ক্ষমতা হয়ে ওঠে। আমি আপনাদেরকে হাসিনাকে ক্ষমতা আনার বিষয়টা একটু দেখাই, কিভাবে হাসিনাকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতা আসছে। আগে তো বলছি যে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে হাসিনাকে ক্ষমতা আনে, তাই না? কিভাবে আনে সে গল্পটা জানলে আপনি 2026-এর নির্বাচনের সাথে মিলাইতে পারবেন। আসেন সেটা একটু দেখি। 2008 সালে হাসিনা হয়তো জিততো ইলেকশনে, কিন্তু যেই পরিমাণে সিট পাইছিল সেটা অবিশ্বাস্য ছিল। হাসিনার দল একাই 230টা আসন পাইছিল, আর জোট মানে জাতীয় পার্টি নিয়ে 263টা আসন পাইছিল, মানে বিশাল মেজরিটি। এই যে সিট পাওয়ায় দেওয়া, বেশি সিট পাওয়ায় দেওয়া, প্রত্যাশার চেয়ে বেশি সিট পাওয়া দেওয়া, এটাই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ডিপ স্টেটের মোডাস অপারেন্ডি। এইভাবে কাজ করে তারা পাওয়ায় দেয়। তারা ইলেকশনটাকে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করে যে তারা যাকে ফেভার করবে সে বিশাল মেজরিটি পাবে। বিএনপি যে পার্সেন্টেজে কম ভোট পাইছিল 2008 সালে তা কিন্তু না, কিন্তু সিট পাইল না, কারণ একটা গ্র্যান্ড ডিজাইন হয়ে গেছিল। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সাথে ছিল নির্বাচন কমিশন, এই শাখাওয়াতি ছিল সেই নির্বাচন কমিশনার একজন। সে নির্বাচন কমিশন আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করলো, এমন ভাবে করলো যেখানে আসলে নতুন আসনগুলোতে বিএনপি কম সিট পায়। এটা কিভাবে হয়েছে এটা একটু বুঝাই বলি। ধরেন 2টা সিট, এই সিটে বিএনপির যেতে, ভালোভাবে যেতে, এই সিটেও যেতে, কিন্তু অত ভালোভাবে যেতে না, মার্জিন কম। এখন করলো কি, যে সিটে অত ভালোভাবে যেতে না, মার্জিন কম, সেই সিটে যেই কেন্দ্রগুলোতে বিএনপি যেতে সেই কেন্দ্রগুলোকে এই আসনের সাথে যুক্ত করে দেওয়া হইল। তার মানে এই সিটে বিএনপির কম্পিটিশনটাকে দুর্বল করে দেওয়া হইল। ফলে এইখানে আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পাইল, এবং ভোট পেয়ে এই আসনটা আওয়ামী লীগ নিয়ে নিল। এই আসন বিএনপির আছে, অসুবিধা নাই, এটা আছে। কিন্তু এখানে যেখানে দুটোই বিএনপি পাইতো সেখানে একটা সে আওয়ামী লীগ পেয়ে গেল, বুঝিসাও? এইভাবে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করে সে নিশ্চিত করছে যেন বিএনপির কনফার্ম সিটগুলোর মধ্যে কিছু কিছু বিএনপি হারায় ফেলে। তারপরে বিএনপিকে ক্যাম্পেইনই করতে দেয়নি। বিএনপির কর্মী যারা ইলেকশনের জন্য ক্রুশিয়াল হইতে পারে তাদের ইলেকশনের আগে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, মানে করছি না। কি স্টিম লোয়ার চালানো হয়েছিল বিএনপির উপরে সেই সময়, সেটা আজকালকার বিএনপি নেতা কর্মীরা হয়তো জানেন না। আমি একটা এক্সাম্পল দিই। বরিশালের উজিরপুরে বিএনপির শক্ত ক্যান্ডিডেট ছিল সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু। এই শান্টুর মূল খুঁটি ছিল সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোল্লা। এই আবু জাফর মোল্লাকে ধরে ক্রস ফায়ারে মেরে ফেলে। দেখেন নিউজ আসছে। অভিযোগ কি জানেন? অভিযোগ করতেছে সরবরাহ পার্টির নেতা, সে শান্টুর হয়ে টাকা বিতরণ করতেছিল। আবু জাফর মোল্লা জিন্দেগিতে সরবরাহ পার্টির নেতাই ছিল না, কর্মীও ছিল না, তার সাথে কোনো সম্পর্কই ছিল না। আর সরবরাহ পার্টির নেতা ইউনিয়ন পরিষদের ইলেকশন করে নাকি? করলে যেতে নাকি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো কমিউনিটির নেতা, সমাজের অবিসংবাদিত নেতা, সামাজিক প্রভাব আছে। সে গল্প সাজাইল যে টাকা বিলাইতে গেছিল আর তারে পাবলিকে ধরে পুলিশে দিছে। এটা সম্ভব কোনোদিন? বলেন, ইউনিয়ন পরিষদের নেতা এভাবে টাকা বিলাইতে যাবে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাবলিকে ধরে পুলিশে দেবে টাকা বিলানোর জন্য? তারপরে গল্প সাজাইছে কিভাবে, সে পাবলিকে ধরে পুলিশে দিছে, তারপরে তাকে ধরে নিয়ে অস্ত্র উদ্ধারে গেছে, তারপরে ওর সিনাইনিতে গুলি করছে ওর সাঙ্গপাঙ্গরা, পুলিশ পাল্টা গুলি করছে, ক্রস ফায়ারে আবু জাফর মোল্লা মারা যায়। এরকম ঘটনা আপনি আরো খুঁজে পাবেন। কিন্তু বলা হইতেছে এমন শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয় নাই। আবু জাফর মোল্লাকে ক্রস ফায়ারে যাওয়ার নিউজেই এই দৈনিক হিরোশিমা বলতেছে আতঙ্কে আছে ভোটাররা। দেখেছেন, পুরা মিডিয়া বিএনপির বিরুদ্ধে চলে গেছিল 2008 সালে। এইবার দেখেছেন না, পুরা মিডিয়া জামাত আর এনসিপির বিরুদ্ধে চলে গেছে। ঠিক একই ঘটনা। তারেক রহমানের প্রিয় পত্রিকা দৈনিক হিরোশিমার একটা কাম দেখায় আসেন। নির্বাচনের 2 দিন আগের পত্রিকা দেখেন, শিরোনাম করছে পুলিশ কর্মকর্তাদের কাছে সাবেক 2 আইজিপির ফোন। মানে আশরাফুল হুদা আর আব্দুল কাইয়ুম নামে 2 আইজিপি ছিল, বিএনপির পক্ষ হয়ে নাকি পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। দেখেছেন খালেদা জিয়ার বক্তব্য, দেখেন লাস্ট বক্তব্য এটা। মানে তারপরের দিন থেকে নির্বাচনের ক্যাম্পেইন করা বন্ধ। তো কি শিরোনাম করছে? ভুল হয়ে থাকলে ক্ষমা চাইছি। কি মনে হয় ভুল হয়েছে? এই সরল স্বীকারোক্তিকে ভোট পায়
সাবেক ক্ষমতাসীন দল, ওইখানে তো হারা কনফার্ম। এবার একটা ইন্টারেস্টিং খবর দেখায়, পাশে দেখেন হাসিনার বক্তব্য, দুর্নীতি করে কামানো টাকা ভোট কেনায় ব্যবহার করা হচ্ছে। দেখছেন, সে একটা কমপ্লেন করলো যে দুর্নীতি করে কামানো টাকা ভোট কেনার কাজে ব্যবহার করছে, সে একটা কমপ্লেন করলো। এইটাই এজেন্সি সিগনেচার, এজেন্সি এইভাবে কাজ করে। তার মানে এজেন্সি এর পরে টাকা ধরবে, সেটা ব্যাপকভাবে প্রচার করবে। দেখেন তারপরে বরকতুল্লাহ বুলুর 3 সমর্থককে টাকা সহ গ্রেপ্তার। দেখেছেন কত টাকা? 70,000 টাকা। 3 জনের কাছে 70,000 টাকা। কারণ হাইসেনি, আমি না আমার ঘোড়া আসবে, বুঝেছেন? আবার দেখেন বিএনপির প্রার্থীর জামাইয়ের গাড়ি থেকে টাকা আটক। কত টাকা? 41 লাখ টাকা। ফুন্দের আলো আর দিলদিস্তার একই সাথে যুগলবন্দি কলাম করলো, দূরে দেখেন পাশাপাশি। তারপরে দেখেন হারুনুর রশিদ মুন্নু নিজের প্রতিষ্ঠানে নিয়ে টাকা দিল ভোটারদেরকে। এইবার তার মাইয়া কলে এমপি মন্ত্রী দুটেই হয়েছে। একই কাজ হয়েছে না? এবার একই কাজ হয়েছে, টাকা নিয়ে জামাতের নেতা আটক। তারপরে কি হাউকাউ বিএনপির লোকেরা আর বাঙ্গু মিডিয়া, বাঙ্গু সুশীলেরা এমন হাউকাউ লাগাইল, কি ব্যান হয়েছে? ইলেকশনের দিন খরচা আছে না, এজেন্টদের খাওয়া দাওয়া যাতায়াতের টাকা দিতে হয় না, কর্মীদের খরচা আছে না, ভোটারদেরকে গুছাই আনতে হয় না, কারা আনে? কর্মীরাই তো আনে। নাকি অন্য কেউ করে না এটা? নাকি এটা শুধু জামাত করে? নাকি বিএনপি এটা করে না? ভোটের কেন্দ্রের সামনে ভূতের খরচা আছে না? কোন মহাপুরুষ ইলেকশনের দিনে এই সমস্ত খরচা করে না? ভণ্ডামি দেখলে গা জ্বলে যায় এই সমস্ত। বিএনপি তো পুলিশকে পর্যন্ত টাকা দিচ্ছে, এবার আমার কাছে প্রমাণ আছে। ইলেকশন ডিউটি করা অফিসারদেরকে টাকা দিচ্ছে। যাই হোক, ওই আলাপ পরে করা যাবে, ওই প্রমাণ দেখানো যাবে। এইবার ইলেকশনের দিনের নিউজ পেপার দেখে, মানে 2008 সালে দেখেন ফখরুদ্দিন কইতেছে আমরা সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতি পূরণের দ্বার প্রান্তে। আর প্রফেসর ইউনূস কইলেন কিছুদিন আগে, তার ইলেকশনে কিছুদিন ঐতিহাসিক নির্বাচনের দ্বার প্রান্তে বাংলাদেশের মানুষ, সেম টু সেম। হ্যাঁ, আর কি গণতন্ত্রে ফেরার উৎসব আজ। দেশে গিয়ে গণতন্ত্র ফিরেছিল নাকি ফ্যাসিবাদ কায়েম হয়েছিল? মতিউর রহমান লিখেছে আরেকটি সুযোগ, আরেকটি সম্ভাবনা। ওরে বাবা, মরে যাই। গণতন্ত্র মানে ভোট। তো মতিউর রহমান সুযোগ কোনটা এসেছিল? পরের দিনে পত্রিকা দেখান, আওয়ামী লীগের বিজয় তো কইছেই, আবার কইছে ওইটা সাব হেডলাইনে কইছে দুর্নীতির বিরুদ্ধে ভোট বিপ্লব। তারেক রহমানকে দেখায় না এটা, নিজে দেখেন আলাদা করে হেডিং দিয়ে লিখেছে যুদ্ধাপরাধে অভিযুক্তদের ভরাডুবি। এই দিয়েও শান্তি পায় নাই। আবার নিচে আবার একটা আলাদা নিউজ করছে নিজামী মুজাহিদ সাইদি সহ শীর্ষ জামাত নেতারা পরাজিত। বেশি মজা পাইছে ফুন্দের আলো। ওই ইলেকশনে 72 আসনে কারচুপির অভিযোগ আনিছিল বিএনপি। ওই 72 আসন পাইলেও বিএনপি হারতো। কিন্তু এইটাই তো এজেন্সির সিগনেচার, এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সিগনেচার, যে এমন আসন দেবে যেটা প্রত্যাশা করেনি। আপনি ধরেই নিতে পারেন এই 72টা আসন এক্সট্রা দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে। এটাই ডিপ স্টেটের খেলা। ডিপ স্টেট পলিটিক্যাল পার্টিকে বুঝাইতে চায় আমি তোমাকে ক্ষমতা বসাইছি, ডিপেন্ডেন্ট করে দেয় পলিটিক্যাল পার্টিকে ব্যুরোক্রেসির কাছে। এবার বুঝেছেন তো বিএনপির যে ডিপ স্টেট জিতাই দিচ্ছে। এইবারের নির্বাচনে 2026-এর নির্বাচনে পার্ট ছিল বলছেন নিজে, তার পার্টটা ছিল আমেরিকার সাথে বরাবর করে দেওয়া। কেন আমেরিকাকে দরকার? কারণ ডিপ স্টেট একা ক্ষমতা ধরে রাখতে পারে না, তাদের দরকার আন্তর্জাতিক সমর্থন। যেহেতু জনগণ তাকে সমর্থন দেয়নি, তাই বাংলাদেশের ক্ষমতার খেলায় সবসময় একটা পরাশক্তি থাকে। তো প্রফেসর ইউনূস এটা করছে এই খলিলুর রহমানকে দিয়া। কেমনে করছে? আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি দিয়া। তো খলিলুর রহমানকে আমি প্রশ্ন ছুড়ে দিছিলাম যে আপনারা কেন ইলেকশনে 72 ঘন্টা আগে আমেরিকার সাথে চুক্তি করলেন? উনি সংবাদ সম্মেলনে বলছেন যে চুক্তির ব্যাপারে জামাত আর বিএনপির সাথে আলাপ করে নিচ্ছেন, ওনাদের সম্মতিতে এই চুক্তি হয়েছে। জামাতের আমির পরিষ্কারভাবে অস্বীকার করছেন যে এই চুক্তি নিয়ে তাদের সঙ্গে অন্তত প্রফেসর ইউনূস সরকারের কোনো আলাপ করে নাই। এই মিছা কথাটা খলিলুর রহমান কেন কইল? প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার বলয়ে ঢুকে গেছে, আর এইটার কারিগর খলিলুর রহমান নিজে। এই ঝুঁকে যাওয়ায় প্রফেসর ইউনূসের সম্মতি থাকুক আর না থাকুক, বাস্তবতা হইতেছে বাংলাদেশ বিপজ্জনকভাবে আমেরিকার কোলে গিয়ে উঠছে। ইরানের বিরুদ্ধে ঠিক আমেরিকার ভাষায় বিবৃতি দিয়ে আমার কথাটাই প্রতিষ্ঠা করছে বিএনপি সরকার। 1975-এর পরে কখনোই পরাশক্তির দিকে এইভাবে ঝুঁকে থাকে নাই বাংলাদেশ। মুজিবের একটা বড় ফেলিয়ার ছিল তার ফরেন পলিসি। সোভিয়েত ঘেঁষা পররাষ্ট্রনীতি তাকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিছিল। চীনের স্বীকৃতি পায় বাংলাদেশে মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে। চীন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ 1972-এ 1974 পর্যন্ত 2বার ভেটো দিয়ে ঠেকাইছিল। 2বার। আওয়ামী লীগ নিজেই দাবি করে কিউবার পাটের বস্তা পাঠানোর কারণে আমেরিকা খাদ্য সাহায্য দেয় না, এই জন্য 1974-এর দুর্ভিক্ষ হয়। এমনকি মুজিবের মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করে। এই ঠিক এইরকম একটা বিপজ্জনক পররাষ্ট্রনীতি নিচ্ছে এইবার বিএনপি। সারা দুনিয়াকে শত্রু বানাই দিচ্ছে আমেরিকার কলেজায় উঠে। বিএনপির কি ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলাদেশকে পররাষ্ট্রনীতি ঠিক করে লাইনে আনতে অনেক কাঠখড় পুরাইতে হবে। একটা চরম ইমব্যালেন্স ফরেন পলিসি নিয়ে যাত্রা শুরু করলো তারেক রেজিম।
চায়নাকে শত্রু বানাই দিল ক্ষমতা নেওয়ার আগে থেকে। কি ভয়াবহ অর্থনৈতিক ক্রাইসিসে পরে সামনে দেখে। হাসিনার আমলে আমাদের দেশ তুলে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার হাতে, পিছে আমেরিকা ছিল সাপোর্টে। আর এখন ইন্ডিয়া 2024-এ বাড়ি খায় একটু পিছে গেছে আর দেশকে তুলে দিয়ে গেছে আমেরিকার হাতে, আর পিছে সাপোর্টে আছে ইন্ডিয়া। একই কেস হাসিনার মতো, সেম টু সেম। ক্ষমতায় যাওয়ার জন্য দুইটা জিনিস নিছে, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির সাপোর্ট। পাবলিকের কোনো বেল নাই, যেহেতু পাবলিক নাই এর মধ্যে, তাই এই দুইটা যখন ফেল করে পরাশক্তি আর সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, তখন রেজিম ফেল করে। হাসিনা রেজিম এইভাবে ফেল করছে, তারেক রেজিমও এইভাবে ফেল করবে। লিখে রাখতে পারেন, ওই মাল আর মেয়ে ছেলে দুটাই ওয়েন্ট হবে। হ্যাঁ, মাল আর মেয়ে ছেলে দুটাই ওয়েন্টের গল্প জানেন না? জানেন না? আচ্ছা শুনেন, আমরা তখন মেডিকেল কলেজে কেবল ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। ঢাকা আর কলকাতার যৌথ প্রযোজনায় একটা সিনেমা হয়েছিল অবিচার নামে। বাংলাদেশে অবিচার আর কলকাতায় ছিল অন্যায় অবিচার নামে। মিঠুন চক্রবর্তী নায়ক আর রোজিনা নায়ক, উৎপল দত্ত সহ দুই বাংলার জাদ্রেল সব অভিনেতা আছে। গানগুলো লিখছিল গৌরী প্রসন্ন মজুমদার, গাইছিল আশা ভোসলে, রাহুল দেব বর্মন, কিশোর কুমার, সাবিনা ইয়াসমিন। আশা ভোসলে গাইছিল নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না গানটা। নতুন আর মিঠুন দুর্দান্ত নাচছিল এই গানটার সাথে। রুখো যারা, এখনই নাচ দেখতে যাইতে হবে না, রোজা রমজানের দিন আছে না, নজরকে হেফাজত করতে হবে না। হ্যাঁ, আচ্ছা এডিটার সাহেব হাউস করেছে চেহারা বাইরা যখন, তখন মিথ্যে না দেখে, বেশি দেখায় না, মিথ্যে না, রোজা হালকা হয়ে যাবে দেখেছেন। তো এই নতুন হইতেছে নর্তকী, ওকে আনিস উৎপল দত্ত গ্রামে, এনআইটিস পিটিস করবি। তো উৎপল দত্ত নতুনকে প্রতিশ্রুতি দিছে গলার একটা হার দিবি আর কি। ওইটা আবার ডাকাতি করে আনার দায়িত্ব দিছে আহমেদ শরীফকে। আহমেদ শরীফকে মিঠুন মাইরেটেরা খেদাই দিছে, আর ডাকাতি করতে পারেনি, হারও আনতে পারে নাই। তো এখন এসছে নতুন, খোঁজ নিতে হার আসছে কিনা। এবার দেখেন সিনটা, তাইলে বুঝবেন। আমি আসবো মান্না বাবু। এসো এসো এসো। হার এসে গেছে? হ্যাঁ, না না, হার আসেনি, গোলমাল হয়ে গেছে। আমি যখন বলেছি তখন হার আসবেই। ঠিক আছে। কোথায় যাচ্ছ? ঘুমোতে। হার এলে খবর দিও গো, আবার আসবো। গেছে, মালও গেছে, মেয়ে ছেলেও গেছে, বোথ ওয়েন্ট। দেখেছেন, এবার বুঝেছেন তো, মাল আর মেয়ে ছেলে বোথ ওয়েন্ট, মানে আমার সালাদ দুয়ে যাবে। যারা পরাশক্তি আর সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির উপরে ভর করে ক্ষমতা আসে, তাদের এই ঘটনায় ঘটে। যাই হোক, ট্রেড এগ্রিমেন্টে আসি। ওই ট্রেড এগ্রিমেন্ট যারা যারা করেছিল তারা এখন ডিফেন্ড করছে। এর মধ্যে আছে লুৎফে সিদ্দিকী, প্রফেসর ইউনূসের বন্ধু কোটায় উপদেষ্টা হয়েছিল। মানে প্রফেসর ইউনূসের বন্ধু ছিল ওর বাপ, মানে ওর পোলা আর কি। লুৎফে সিদ্দিক এর বাপ ছিল প্রফেসর ইউনূসের বন্ধু, ওই বন্ধু কোটায় সে উপদেষ্টা হয়েছে আর কি। আর বাপ আইজিপি ছিল আর কি। সে ইংরেজির স্ট্যাটাস মারিছে, তো ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? উই নাকি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়িছে, আবার অধ্যাপনাও করে। তো বাবা এটা বুঝো না যে নন মার্কেট ইকোনমির সাথে কোনো ট্রেড এনগেজমেন্টে যাবে না, এর অর্থ কি? চায়নার সাথে ট্রেড ছাড়া আমরা বেচবো? আমেরিকা এক্সপোর্ট করে কে? সরকার করে না, করে তো গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা করবে ব্যবসা, তার ব্যবসাকে কম্পিটিটিভ করার জন্য জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমেরিকান পণ্য কিনতে হবে। কেন, কোন যুক্তিতে? মামার বাড়ির আবদান নাকি? পাবলিকে কি ঠেকা পড়ছে তাদের ব্যবসা বাঁচানোর? শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়ার কথা বললে গা মোচড়ানো শুরু করে গার্মেন্টস মালিকেরা। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেয় না, কিসের খাতির তাদের সাথে? আর ইলেকশনে 72 ঘন্টা আগে কেন এগ্রিমেন্ট সাইন করতে হবে? সেজন্য তো চাইনিজ দার্শনিকেরা কইয়া গেছে। কি এডিটর সাহেব, চাইনিজটা বুঝবে না ওরা? আর পাশে লিখে দেন, আমি আবার কয়ে দেবনি। তো চাইনিজ দার্শনিকেরা কইছেন জংবাং তুং নংসিং সংবং তুং টাং নং। বুঝেছাও? বুঝো নাই? আচ্ছা নিচে লিখে দেন এডিটর সাহেব। জংবাং তুং নংসিং মানে হইতেছে যে তুমি ছিঁড়িতে পারিবে না, সংবাং তুং টং নাং তার মানে হইতেছে সেই তুমি টানিতে যাইও না। তো এখন প্রশ্ন হইল, এই গল্পের শেষ কোথায়? বাংলাদেশের রাজনীতির একটা পুরনো সূত্র আছে, যে সরকার জনগণের শক্তিতে দাঁড়ায় তার পতন খুব কঠিন। আর যে সরকার দাঁড়ায় দুই খুঁটির উপরে, একটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর একটা পরাশক্তির সমর্থন, তার ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে। কারণ এই দুই খুঁটি সরে যায়, অথবা জনগণের বিপ্লবে, আন্দোলনের সংগ্রামে এই দুই খুঁটি পালায়। হাসিনার সময় যেরকম পালাইছিল। বাংলাদেশের সরকার পড়ে গেছে অনেকভাবে, কখনো কুদিয়া, কখনো আন্দোলনে, কখনো বিপ্লবে, কখনো সংগ্রামে, কখনো আন্তর্জাতিক চাপে। কিন্তু একটা জিনিস প্রায় সবসময় দেখা গেছে, যে সরকার ভাবছে ক্ষমতার মালিক সে নিজে, শেষে দেখা গেছে চাবিটা ছিল অন্য কারো হাতে। তাই বিএনপি রেজিম কেমন করবে, এই প্রশ্নের উত্তর খুব কঠিন না। যদি তারা ভাবে আমাদের পিছনে প্রশাসন আছে, পরাশক্তি আছে, সব ঠিক আছে, তাইলে ইতিহাসের বই খুলে দেখেন। এই আত্মবিশ্বাস নিয়ে অনেক সরকার শুরু করেছে, শেষে কি হয়েছে জানেন? বাংলা সিনেমার মতো সেই ডায়ালগের মতো অবস্থা। হ্যাঁ, মালও যাবে,
মেয়ে ছেলেও যাবে, মানে ক্ষমতাও যাবে, সম্মানও যাবে। বাংলাদেশের রাজনীতির একটা পুরনো প্রবাদ আছে যে ক্ষমতা জনগণ দেয় না, সেই ক্ষমতার মেয়াদ ঘড়িতে না, অন্য কোথাও ঠিক হয়। আর সেই ঘড়ির কাঁটা কখন ঘুরে যায় এইটা কেউ আগে থেকে জানে না। এইটা বিএনপিও এখন জানতেছে না, কিন্তু জানবে। যখন জানবে তখন আর টাইম থাকবে না, সব শেষ হয়ে যাবে। তখনই হবে আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।